সে অবনীকে এভাবে বেহুশ হয়ে পড়ে যেতে দেখে দৌড়ে গিয়ে অবনীকে মাটি থেকে কোলে তুলে নেয়। অবশ্য অবনীকে নিয়ে তার ভিতরে হাজারটা প্রশ্নের সৃষ্টি হয়েছে, কিন্তু বর্তমানে অবনীর এই অবস্থা দেখে সে সবকিছুকে এক সাইডে রেখে অবনীকে কোলে তুলে নেয় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। আকাশ অবনীকে কোলে তুলে নিতে আকাশের গার্ডরা দৌড়ে আসে। আকাশ তার গার্ডদেরকে দেখে বলে, এই তোরা এত সময় কোথায় ছিলি? ভাই, বাতাসের জন্য চোখ মেলেই তাকাতে পারছিলাম না, তার উপরে সব কিছুই অন্ধকার হয়েছিল, পথেই খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা শোন, আমি অবনীকে হসপিটাল নিয়ে যাচ্ছি, তোরা এই লাশটাকে ঠিকানা লাগা। আর শোন, যারা যারা অবনীর এই ভয়ঙ্কর রূপ দেখেছে তাদের সবাইকে নিজের মুখ বন্ধ রাখার আদেশ কর, না হলে সোজা জানিয়ে দিবি মুখ খুললে পরের সকাল তারা আর কেউ দেখতে পাবে না। আকাশের কথা মতন গার্ড উপস্থিত সবাইকে শাসিয়ে নিজেদের মুখ বন্ধ রাখতে বলে। সবাই গার্ডের কথা মতো নিজের মুখে একদম তালা মেরে দেয়, কারণ কারোরই এই অকালে প্রাণ হারাবার ইচ্ছে নেই। অপরদিকে আকাশ অবনীকে কোলে করে নিয়ে এসে গাড়িতে বসায়। তারপর ড্রাইভারকে বলে জলদি গাড়ি ড্রাইভ করে আশেপাশের একটা হসপিটালে নিয়ে যেতে। ড্রাইভার আকাশের কথা মতন গাড়ি জলদি টেনে পাশের একটা হসপিটালে নিয়ে যায়। হসপিটালে পৌঁছানোর পর আকাশ আর অবনীকে গাড়ি থেকে কোলে তুলে নেয়। পরে অবনীকে কোলে তুলে নিয়ে হসপিটালের ডক্টর দেখায়। ডাক্তার অবনীর কন্ডিশন দেখে বলে তার জখম, হাতে পুনরায় চোট পাওয়ার পাশাপাশি অতিরিক্ত মাত্রায় সে কোনো কিছুতে নিজের শরীরকে ফোর্স করেছে, যার কারণে সে অজ্ঞান হয়ে গেছে। আকাশ ডক্টরের কথা শুনে সাথে সাথে বুঝতে পেরে যায় যে একটু আগে হয়তো অবনী তার সুপার ন্যাচারাল শক্তির অতিমাত্রা ব্যবহার করেছে, যার ফলে তার এমনটা হয়েছে। তাই সে ডক্টরকে বলে, ডক্টর এখন কি করব? ওনাকে হসপিটালে এডমিট করিয়ে দিন। কয়েকদিন বেড রেস্টে থাকার পাশাপাশি স্যালাইন গ্রহণ করলে ওনার শরীরের দুর্বলতা কেটে যাবে, যার ফলে উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ডক্টর সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি ওকে হসপিটালে রাখতে পারবো না। আমি ওকে বাসায় শিফট করছি। আপনি সহ দুজন নার্স আমার বাসায় ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। আপনাদের সবার এক এক বছরের করে বেতন আমি দিয়ে দিব। স্যার, এটা তো সম্ভব না। আমি আপনার বাসায় গেলে বাকি পেশেন্টদের কি হবে? ডক্টর, আমি এত কথা জানি না। আপনারা আমার বাসাতেও ট্রিটমেন্ট করবেন, আমি জাস্ট এইটুকু জানি। আচ্ছা ঠিক আছে, আমি সিনিয়রের সাথে কথা বলে আমার জায়গায় কয়েকদিনের জন্য অন্য কাউকে মোতায়েন করতে বলছি। আপনি ওনাকে বাসায় শিফট করুন। তারপর অবনীকে নিয়ে বাসায় চলে আসলাম আর মুজাহিদকে ফোন করে বললাম একটা গাড়ি নিয়ে হসপিটাল থেকে ডক্টর আর দুজন নার্সকে নিয়ে আসার জন্য। মুজাহিদ আমার কথা মতন সেই ডক্টর আর দুজন নার্সকে বাসায় নিয়ে আসলো। অবনীর ট্রিটমেন্ট শুরু হয়েছে। আজ পুরো দিন কেটে গেছে, কিন্তু অবনীর জ্ঞান ফিরবার কোনো নাম নিশানা নেই। আমার মাথায় অবনীকে নিয়ে চরম টেনশন কাজ করছে, কারণ এত সময় হয়ে গেল কিন্তু এখনও অবনীর জ্ঞান ফিরে আসেনি। তাই অবনীর পাশে বসে রইলাম। গতকাল সারাটা রাত অবনীর পাশে বসেছিলাম, এক সেকেন্ডের জন্যেও চোখের পাতা এক করিনি। অবনীর পাশে বসে থাকতে থাকতে হুট করে ঘুমিয়ে পড়েছি বসা অবস্থায়। ঘুমানোর কিছুক্ষণ পর কারো কান্নার আওয়াজ পেয়ে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি অবনী আমার মাথায় হাত রেখে কান্না করছে। তার মানে আমি ঘুমাবার পর অবনীর জ্ঞান ফিরে এসেছে, কিন্তু সে কান্না করছে কেন? না, একবার জিজ্ঞেস করা উচিত তাকে। অবনী, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আর তোমার জ্ঞান ফিরেছে কখন? আমার জ্ঞান ফিরে আসবার গুষ্টি মারি। আপনি আগে আমার কাছে আসুন, আমার আপনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে খুব। অবনীর মুখে এমন কথা শুনে লজ্জায় পড়ে গেলাম, কারণ রুমের মধ্যে দুজন নার্সই দাঁড়িয়ে আছে। কি করব বুঝে উঠতে পারছি না। তাই একবার অবনীর দিকে তাকাচ্ছি আর একবার নার্সদের দিকে তাকাচ্ছি। নার্স আমার হাবভাব দেখে বুঝেই নিল আমি লজ্জা পাচ্ছি, তাই তারা দুজন রুম থেকে বেরিয়ে গেছে। নার্স রুম থেকে বেরোতেই আমি অবনীকে বললাম, এই অবনী, এমন কি হয়েছে যে তুমি নার্সদের সামনে আমায় জড়িয়ে ধরার কথা বলে লজ্জা দিলে? আমার কি হয়েছে আমি জানি না, আমি খালি জানি আমি আপনাকে জড়িয়ে ধরতে চাই। আপনি প্লিজ আমার পাশে এসে আমাকে আপনার বাহুতে নিন। আচ্ছা নিব, তবে তারপর কিন্তু কান্নার কারণটা বলতে হবে। আচ্ছা। বসা থেকে বিছানায় উঠে অবনীর মাথার কাছে হেলান দিয়ে বসলাম। তারপর অবনীকে শোয়া থেকে আলতো করে জাগিয়ে নিজের বুকে নিয়ে নিলাম। সেও আমায় জড়িয়ে ধরেছে। পরিশেষে তাকে বললাম, এবার কান্নার কারণ বলো। আপনি প্লিজ আমায় ছেড়ে যাবেন না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনি আমায় ছেড়ে চলে যাবেন দেখে আপনাকে আমি শক্ত করে নিজের শরীরের সাথে জড়িয়ে ধরেছি। এটাই কি আসল কান্নার কারণ? না, এটাই আসল কারণ না। আসল কারণ হচ্ছে
আমি আপনাকে গতকাল মিথ্যে বলেছি। সেটা তো আজ তোমার কাজকর্মে আমি নিজেই বুঝতে পেরেছি। আপনি প্লিজ আমায় ভুল বুঝবেন না, আর আমায় ছেড়েও যাবেন না। অবনী, তোমার সাথে হয়তো আমার সম্পর্কটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না, কারণ প্রথমত তুমি আমার মিথ্যা বলেছ, তার উপরে তুমি লেডি কিলার, যে কিনা মানুষ খুন করে। তোমার মতো মানুষের সাথে আজীবন থাকা সম্ভব না আমার, কিন্তু এখন এই জন্যই তোমার সাথে আছি, কারণ তুমি অনেক অসুস্থ। দেখুন, আমি গতকাল বলতে চেয়েছিলাম যে আমি লেডি কিলার, কিন্তু লেডি কিলারের উপরে আপনার অভক্তি দেখে নিজে সেই পরিচয়টা আপনার সামনে আর দেইনি আমি। কারণ আপনি যদি আমার ছেড়ে চলে যান, আর তাছাড়া আমি কোনো সৎ মানুষের খুন করিনি। যারা অসৎ আর মানুষের প্রাণ নেয় নির্মমভাবে, আমি তাদেরই প্রাণ নিয়েছি। বিশ্বাস করুন, আমি কোনো ভালো মানুষকে মারিনি। তারপরও অবনী, তুমি একটা মেয়ে, তোমার এত কিছু করা কিন্তু সাজে না। আচ্ছা, আমি আর কোনোদিনও এইসব করবো না। এই আপনার দিব্যি বলছি, আমি একদম আপনার মনের মতো হয়ে যাব। আপনি আমায় যেভাবে দেখতে চাইবেন আমি সেভাবেই হয়ে থাকবো। কোনো মানুষের প্রাণ নিব না, সব সময় আপনার খুশি মতো চলবো আমি। তাও প্লিজ আপনি আমায় ছেড়ে যেন না, প্লিজ। অবনীর কথা শুনে বুঝতে বাকি নেই যে আমি তাকে যেমনটা খারাপ ভেবেছি সে তেমনটা খারাপ নয়। তারপরে মেয়েটার চোখে মুখে আমার জন্য পরিপূর্ণ ভালোবাসা দেখতে পাচ্ছি। না, মেয়েটাকে ছাড়া যাবে না, কারণ আমিও যে একদম দুধে ধোয়া তুলসী পাতা সেটা কিন্তু না। তাই তাকে নিজের করে আগলে রাখার চিন্তা ভাবনা করলাম, কিন্তু এখন আগে একটু তার সাথে মজা নিব। তাই তাকে বললাম, অবনী, তোমার সাথে আমি কখনোই আমার জীবনযাত্রা করতে পারবো না, কারণ তুমি একটা বাজে মেয়ে, তুমি মানুষ খুন করো। আমি তো বলেছি আমি আমি আপনার মনের মতো হয়ে থাকবো। প্লিজ আমায় একটা সুযোগ দিন না আপনি, আমি সত্যিই পাল্টে যাব। নো, তোমার পাল্টানোর প্রয়োজন নেই। তোমার মতন মেয়েকে আমি কখনোই আপন করে নিব না। তাহলে আমায় মরতে দেখবেন নিজের চোখের সামনে। মানে কি? মানে হলো, আমার হাত সব সময় চলে। আমার হাতের দৈত্যাকার ছুরিটা দিয়ে আমি নিজেই নিজেকে শেষ করে দিব এখন। অবনীর কথা শুনে মজা করার মুড পুরোপুরি চলে গেছে, কারণ সে কখন কি করে বসে ঠিক নাই। তাই তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু খেতে আরম্ভ করলাম। সে আমার আচরণ দেখে জিজ্ঞেস করলো, কি হলো, আপনি আমায় চুমু খাচ্ছেন যে? আমি না খারাপ মেয়ে? তাহলে আমায় মরে যেতে দিন আপনি। অবনী একদম থাপড়ে গালের দাঁত ফেলে দিব। একদম উল্টাপাল্টা কথাবার্তা বলবি না, আমি এত সময় মজা করছি। শোন, আমিও কিন্তু তোকে ভালোবাসি। আমার ভালোবাসাটা কোনো ঠুনকো ভালোবাসা নয় যে তোকেই ধরলাম আর এই ছাড়লাম। তাই একদম উল্টাপাল্টা কথা বলবি না। আচ্ছা, বলবো না। আচ্ছা শোন, তোর বিষয়ে তো অনেক কিছুই জানলাম, তবে অনেক কিছুই আছে কিন্তু এখনও জানা বাকি আছে, সেটা করে জানবো। আর আগে তুই আমার বিষয় একটু জেনে নে। বলেন। আমার নাম আকাশ মাহমুদ হলেও আমার কিন্তু আরেকটা নাম আছে, যে নাম পুরো দেশের মানুষজন সবাই জানে। মানে? আম রবার্ট, যে কিনা অন্ধকার দুনিয়ার সবচেয়ে বড় কুখ্যাত মাফিয়া। অবনী আকাশের মুখে রবার্ট নামটা শোনা মাত্রই সে নিজে থেকে আকাশকে ছেড়ে দিয়ে তার থেকে দূরে সরে যায়। আকাশ অবনীর এমন আচরণ দেখে চমকে ওঠে, কিন্তু অবনী আকাশকে আরো বড়সড় একটা চমক খাইয়ে দেয়। অবনী তার হাত দৈত্যাকার ছুরিতে পরিবর্তন করে সেটা দিয়ে মুহূর্তের মধ্যেই আকাশের গলা উপরে চেপে ধরে। আকাশ অবনীর এমন আচরণে থতমত খেয়ে ওঠে। তখনই অবনী আকাশকে বলে ওঠে, এই বদলোক, আপনি সব করতে পারবেন। গন্ডায় গন্ডায় মানুষ মেরে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিতে পারবেন। কেউ আপনার সাথে বড় গলায় কথা বলে তাকে মেরে আধমরা করে বালি চাপাও দিয়ে দিতে পারবেন আপনি। আপনার বেলাতে কোনো দোষ নেই, কিন্তু আমি কিছু করলে সেটা দোষ হয়ে যায় না? অবনী, কি বোঝাতে চাইছো তুমি? আমি বোঝাতে চাইছি আপনি এত সময় আমায় ছেড়ে যাবেন বলে হুমকি দিয়েছেন কেন? আমি বোঝাতে চাইছি আপনি এত সময় আমায় বকাবকি কেন করেছেন? যেখানে আপনি নিজেই এইসব করেন, সেখানে এইসব কাজের জন্য আপনি আমায় বকাবকি করেছেন, তার উপর আবার ছেড়ে যাবেন বলেছেন। আপনার আচরণে শুধু কষ্ট পেয়েছি, আমি খুব কষ্ট পেয়েছি। তাই এখন আপনার গলার শরীর থেকে আলাদা করে ফেলবো আমি, তাহলেই আমার কষ্টটা কমবে। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা করলে কষ্ট কমবে তুমি সেটাই করো। আমার গলা যদি শরীর থেকে আলাদা করে তোমার শান্তি মিলে তাহলে এতে আমার কোনো আপত্তি নেই। অবনী আকাশের কথা মতন তার হাতের দৈত্যাকার ছুরিটা দিয়ে আকাশের গলার উপরে সজোরে চেপে ধরে, যাতে করে আকাশের গলা কেটে শরীর থেকে আলাদা হয়ে যায়। আকাশ অবনীর এমন কর্মকাণ্ড দেখে নিজের চোখ বন্ধ করে ফেলেছে। তখনই অবনী আকাশকে অবাক করে দিয়ে তার শরীরের সাথে নিজের শরীর মিলিয়ে দেয়। পরবর্তীতে আকাশের ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে সেটাতে স্পর্শ করতে থাকে।
আকাশ অবনীর আচরণে আগেও বাধা দেয়নি, এখনও কোনো বাধা দিচ্ছে না। আকাশ চুপচাপ হয়ে আছে। অন্যদিকে অবনী আকাশের ঠোঁট নিয়ে মেতে উঠেছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর অবনী নিচ থেকে আকাশের ঠোঁট স্পর্শ করা বন্ধ করে দিয়ে আকাশকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তারপর আকাশকে বলে, এই যে মহাশয়, আপনি খুব ভয় পেয়েছিলেন তাই না? ভয় পাওয়ার কি আছে? তুমি আমায় মেরে ফেলতে চাইলে, সেখানে আমি সম্মতি জানিয়েছি। ভয় পেলে কি সেটা করতাম নাকি? ভয় পেলে তো নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতাম। এই যে মহাশয়, আমি জানি আপনি একটু হলেও ভয় পেয়েছেন। আচ্ছা যাক গে সেসব কথা, আমি আগে আমার কথা বলি। প্রিয়, আপনাকে মারতে হলে আমার 1000 বার জন্ম নিতে হবে। আপনাকে মারা আমার জন্য অসাধ্য সাধন করার মতো। কারণ আপনাকে ভালোবাসি আমি। আপনাকে মারবো সেই কথা আমি কোনোদিনও কল্পনাও করতে পারবো না। আর একটু আগে আমি জাস্ট আপনার সাথে দুষ্টুমি করেছি, কারণ আপনি আমায় বকা দিয়েছেন। তার সাথে আবার ছেড়ে চলে যাওয়ার হুমকিও দিয়েছেন আপনি। তাই তো দৈত্যাকার ছুরিটা আপনার গলায় চেপে ধরে সেটাকে আবার হাতে পরিণত করে ফেলেছি আমি, যাতে করে আপনার কোনো ক্ষতি না হয়। ভালো করেছো। এই, আপনি কি আমার উপরে রাগ করলেন নাকি? আমি সত্যি আমার অভিমানটা কমানোর জন্যই আপনার সাথে এমনটা করেছি। আপনি প্লিজ আমায় ভুল বুঝবেন না। বুঝলাম, কিন্তু এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর জানার আছে তোমার থেকে। আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিব, কিন্তু তার আগে আপনিও আমায় জড়িয়ে ধরুন। তুমি তো আমার শরীরের সাথে জড়িয়ে আছোই। না, এতে তো হবে না, কারণ এখন তো আপনাকে আমি জড়িয়ে ধরে আছি। আমি চাই আমার মতো করে আপনিও আমায় জড়িয়ে ধরুন। তারপর আপনার যত প্রশ্ন আছে করুন আমায়। আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে এবার আমিও জড়িয়ে ধরলাম। তবে এতটা সময় ধরে না ধরার সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে ওর অদ্ভুত আচরণে আমার ভেতরে কিছুটা অভিমান জমেছিল, তাই তাকে কিছু না বলার সাথে সাথে তার আচরণেও সাড়া দিইনি। কিন্তু বর্তমানে মেয়েটার কথাবার্তা শুনে আমার ভেতরের সমস্ত রাগ উধাও হয়ে গেছে। আমি চেয়েছিলাম আরও কিছুক্ষণ অভিমান করে থাকবো ওর উপর, কিন্তু সে আমাকে সেটা করতে দিলই না। জোর করে অধিকার খাটিয়ে আমার কাছে আসলো। তারপর সে আমাকে জড়িয়ে ধরার পাশাপাশি আমাকেও জোর করে তাকে জড়িয়ে ধরিয়েছে। এতে করে আমার অভিমান কোথায় যে হারিয়ে গেছে তার কোনো নাম নিশানাও খুঁজে পাচ্ছি না। যাক, অভিমান কেটে গেছে, ভালোই হয়েছে। এবার অবনী থেকে কয়েকটা জিনিস জেনে নেওয়া যাবে। আচ্ছা অবনী, তুমি কি সত্যি জানো না যে তোমার মধ্যে এই অলৌকিক শক্তি কিভাবে এসেছে? আর সেই আধ্যাত্মিক শক্তির লোকগুলো কারা? বলবো, কিন্তু আপনি আমায় বকা দিতে পারবেন না। আচ্ছা, বকা দিব না। দেখুন, পরশুদিন যে আপনাকে মিথ্যাটা বলেছি সেটা কিন্তু আপনি বুঝে গিয়েছেন তাই না? গতকাল বুঝেছি। আমি সেই মিথ্যা বলার কারণটা ছিল হচ্ছে সবকিছু থেকে নিজেকে হাইড করে রাখা। কিন্তু বর্তমানে সেটা আর সম্ভব না, কারণ আমি আপনাকে আর একটা মিথ্যা কথাও বলতে চাই না। আমি আপনাকে আর এক বিন্দু পরিমাণও হতাশ করতে চাই না। তাই আমি আপনাকে সমস্তটা খুলে বলছি। দেখুন, প্রথমত আমার মা বাবা বলতে কেউ নেই, আর থাকলেও আমি জানি না, কারণ আমার পেছনের অনেক স্মৃতিশক্তি আমার মাথা থেকে মুছে গিয়েছে। কারণ আমি একবার বড়সড় একটা বাস অ্যাক্সিডেন্ট করি, যার ফলে আমার জ্ঞান চলে যায়। পরবর্তীতে যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি নিজেকে আবিষ্কার করি সায়েন্স ল্যাবের একটা রুমের মধ্যে শুয়ে আছি আমি, যেখানে অনেক যন্ত্রপাতি ছিল। ইভেন আমার শরীরটাও ল্যাবের মধ্যে একটা কাচের বক্সের মধ্যে বন্দি ছিল। আমি সেই সায়েন্স ল্যাবের মধ্যে শোয়া অবস্থাতেই কাচের বক্সের মধ্যে দীর্ঘ 1 মাস বন্দি ছিলাম। দীর্ঘ এই একটা মাস টাইম টু টাইম দুটো লোক এসে আমার শরীরে বিশাল বড় বড় ইঞ্জেকশন পুশ করতো। এই ঘটনা আমার সাথে দীর্ঘ 1 মাস ঘটেছে। 1 মাস পর একজন মেয়ে এসে আমার কাচের বক্স থেকে মুক্ত করে দিয়ে আরেকটা জায়গায় নিয়ে গেছে। সেই জায়গাটার নামই হচ্ছে ড্রয়েড, যেখানে কিনা আপনি গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর আমাকে সেই মেয়েটা বলে আমার শরীরের সাথে এক্সপেরিমেন্ট করা হয়েছে, যার কারণে আমার শরীরের মাঝে অনেক ধরনের সুপার ন্যাচারাল শক্তি হয়েছে। তাই সে আমায় প্র্যাকটিস করাবে কিভাবে সেই শক্তি ব্যবহার করতে হয় এবং কিভাবে সেই শক্তিকে কাবু করা হয়। সেই ড্রয়েডের সর্বপ্রথম আমিই একা ছিলাম, তারপর বাকি সবাই এসেছে। তাদের সাথেও হয়তো আমার মতো এক্সপেরিমেন্ট করা হয়েছে। তারপর সেই মেয়েটা আমাদের সবাইকে একসাথে ট্রেনিং করাতে শুরু করে। ট্রেনিং করানোর এক পর্যায়ে আমি এবং বাকি সবাই বুঝে যাই যে আমার শরীরে এত পরিমাণ সুপার ন্যাচারাল শক্তির উৎপন্ন হয়েছে, যেটা আমি মুহূর্তের মধ্যেই সেখানে সবাইকে দমিয়ে দিতে পারবো।
আমার সঙ্গী সাথী যারা ছিল তারা সবাই একত্রে মিলে আসলেও আমার মোকাবেলা করতে পারবে না। আপনি গতকাল হয়তো সেটা নিজের চোখে দেখেও নিয়েছেন। দেখেছি। পরে বলো। আমার শক্তির পরিমাণ মাত্রাধিক হওয়ায় সেই মহিলাটা আমাকে আলাদাভাবে প্র্যাকটিস করাতে শুরু করে, যার সাথে সাথে আমার একটা নামও দেন তিনি, ক্যাথরিন নাইট, এবং আমাকে তাদের সবার সিনিয়র বানিয়ে দেওয়া হয়। সেই মহিলাটা না থাকলে তার বদলে আমিই প্র্যাকটিস করাতাম সবাইকে। এভাবেই আরও দীর্ঘদিন কেটে যায়, কিন্তু আমরা কে বা আমাদের পরিচয় কি সেখানকার কেউ এগুলো মনে করতে পারছিলাম না, কারণ আমাদের সবার স্মৃতিশক্তিকে এক্সপেরিমেন্ট করার সময় মুছে দেওয়া হয়েছে। কিন্তু আমার মাথার ভেতরে কিভাবে যেন বাস অ্যাক্সিডেন্টের বিষয়টা রয়ে যায়। আমি সব সময় মনে করার চেষ্টা করতাম কি হয়েছিল আমার সাথে, কিন্তু মনে করতে পারতাম না। এভাবে দীর্ঘ 1 বছর ড্রয়েডে আমাদের প্র্যাকটিস হয়। এই 1 বছরে বহু হাজার বার নিজের অতীত মনে করতে চেয়েও পারিনি আমি, তাই হাল ছেড়ে দিয়েছিলাম। আর ড্রয়েডের লোকজনকে নিজের পরিবার এবং ড্রয়েডকে নিজের বাসস্থান বলেই ধরে নিয়েছিলাম আমি। কিন্তু পরবর্তীতে এসে দেখছি সেই মহিলা আমাকে এবং বাকি সবাইকে দিয়ে অনৈতিক কাজ করাচ্ছে। সে আমাদেরকে দিয়ে অনেক লোকজনকে খুন করিয়েছে, যেটা ড্রয়েডের সবাই হাসি খুশিভাবে মেনে নিল, আমি সেটাকে মেনে নিতে পারিনি। তাই সেই মহিলা একদিন না থাকায় আমি ড্রয়েডের অদৃশ্য দেয়াল ভেদ করে সেখান থেকে পালিয়ে এসেছি। আর তারপর থেকে ড্রয়েডের সমস্ত লোকজন আমার বিপক্ষে গিয়ে একত্র হয়ে আমাকে মারার প্রচেষ্টা চালাচ্ছে। কি? তারা সবাই মিলে তোমাকে মারার চেষ্টা করছে? তুমি তাদের লোকেশন বলো আমাকে, আমি ছেলেপেলে নিয়ে তাদের সবাইকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়ে আসবো। বিশেষ করে সেই মহিলাকে, যে কিনা এসবের আসল ঘোড়া। তাহলেই সব কিচ্ছা কাহিনী খতম হয়ে যাবে। এই না, আপনি প্লিজ ভুলেও এমনটা করতে যাবেন না, কারণ আপনার চিন্তা ভাবনা ভুল। সেই মহিলাটা ড্রয়েডের আসল বস না। ড্রয়েড একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো, যেটার অনেক কয়টা শাখা প্রশাখা আছে। সেই মহিলাটা শুধু ড্রয়েডের একটা প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছে। সেই সমস্ত ড্রয়েডবাসীর বস, আর তাদের আদেশ মোতাবেক সেই মহিলাটাই চলে। তো তার ঠিকানা দাও, আমি তাকে মেরে আসবো। আপনি সেটা কখনোই পারবেন না, কারণ আপনি একবার ভাবেন, সে যদি আমার মতো নর পিশাচ পয়দা করতে পারে তাহলে সে কতটা শক্তিশালী হবে, আর তার কাছে কি কি শক্তি থাকতে পারে জাস্ট ভাবেন আপনি। যেখানে কেউ ড্রয়েডের অদৃশ্য দেয়াল ভেদ করে এপারে আসতে পারে না, সেখানে আমি আমার শক্তির মাধ্যমে অদৃশ্য দেয়াল ভেদ করে এই পারে চলে এসেছি। তাহলে একবার চিন্তা করেন, আমার শরীরে মাত্রাধিক শক্তি রয়েছে, তার কাছে অবশ্যই সেই শক্তিকে নিধন করার ক্ষমতাটাও আছে। তাছাড়া তার শরীরে বা সে যে আমার মতো আরও কয়েকটা শক্তিশালী মানুষ তৈরি করেনি, তারই বা নিশ্চয়তা কি? আপনি প্লিজ তার মোকাবেলা করতে যাবেন না। আমি সেই ড্রয়েড থেকে পালিয়ে এসে আপনাকে পেয়েছি, আর আমি আপনাকে নিয়েই আমার সারাটা জীবন কাটাতে চাই। আপনি প্লিজ তার মোকাবেলা করতে যাবেন না, এতে করে আপনাকে হারাতে হবে আমার। আর তাছাড়া দেখা যাবে আমার আবারও সেই ড্রয়েডে বন্দি হতে হবে, যেটা কিনা আমি কখনো চাই না। অবনী, তার মোকাবেলা না করে কি করবে তুমি? এভাবেই তারা তোমার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাবে, আর আমি সেটা বসে বসে দেখব। তার উপরে তারা তো শুধু তোমার একার ক্ষতি করছে না, তারা শহরের অনেক কিছুরে অনিষ্ট করছে। তার পাশাপাশি আমার দিকেও তারা চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে। তারা যাই করবে করুক, তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি আপনার ক্ষতি করতে আসে তাহলে সেটা আমি করতে দিব না। আমার টেলিপোর্টের শক্তির দ্বারা আমি আপনাকে নিয়ে অদৃশ্য হয়ে পালিয়ে যাব। তাও আপনি প্লিজ তাদের সাথে লড়াই করতে যাবেন না। অবনী, তোমার আর আমার বিষয়টা ঠিক আছে, কিন্তু সমাজের ক্ষতির বিষয় নিয়ে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তাই আমি তাদের মোকাবেলা করবই। তবে তুমি একদম চিন্তা করো না, তোমার আর আমার গায়ে নখের আঁচড়ও দেওয়ার সুযোগ বা সাহস তারা পাবে না। আমি আপনাকে বোঝাতে পারছি না। তোমার বোঝাতে হবে না আমাকে। তুমি শুধু আমাকে নিয়ে মেতে থাকো আর আমার সঙ্গে থাকো, তাহলেই দেখবে ড্রয়েড ফয়েড মার খেয়ে নিজেদের অস্তিত্ব হারিয়েছে। আকাশের কথায় অবনীর রাগ উঠে যায়, তাই সে রাগান্বিত কণ্ঠে আকাশকে বলে, এই বদলোক, তুই যা করবি কর, তোকে আমার বোঝানোর সাধ্য নেই। কিন্তু তোর যদি একটা চুল পরিমাণে ক্ষতি হয় তাহলে কিন্তু আমি নিজের প্রাণ নিজেই নিয়ে নেব বলে দিলাম। বললাম তো আমার কিছুই হবে না, তুমি শুধু আমায় নিয়ে মেতে থাকো। এবার এই টপিকটা বাদ দে, কারণ ওই সকল কথা মনে পড়লেই আমার মাথায় পেন হয়। আচ্ছা বাবা, বাদ দিলাম, এবার রাগটা কমিয়ে ফেলে রেস্ট করো। করছি, কিন্তু তুই কোথাও যাবি না। আমি তোকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো। আচ্ছা, কোথাও যাব না। আকাশ চুপচাপ হেলান দিয়ে বসে আছে, আর অবনী আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকের মধ্যে শুয়ে আছে।
এমন সময় হুট করে নার্স অনুমতি ছাড়া আকাশের রুমে প্রবেশ করে, কারণ অবনীকে স্যালাইন দিতে হবে। অপরদিকে নার্স এভাবে হুট করে রুমে চলে আসায় অবনীর ভয়ঙ্কর রাগ উঠে যায়, কারণ সে আকাশের সাথে একাকিত্ব সময় কাটাতে চেয়েছিল। কিন্তু তার ইচ্ছার মাঝে নার্স এসে বাধা দেওয়ায় অবনীর রাগের পরিমাণ এত বেশি হয় যে তার হাত আবার দৈত্যাকার ছুরিতে পরিবর্তন হয়ে যায়, যেটা দেখে সে নার্স সজোর এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। আকাশ অবনীর মুখ চেপে ধরে তাকে বলে, এই অবনী, তুমি এটা কি করলে? তোমার হাতের দৈত্যকার ছুরিটা দেখে তো নার্স অজ্ঞান হয়ে গেছে। এবার যদি তার জ্ঞান ফেরার পর সে তোমার কথা মানুষজনকে বলে দেয়, তখন তুমি কি করবে? তোমার পরিচয়টা সবাই জেনে যাবে। এমনিতেই শহরের অবস্থা ভালো না, প্রশাসন হাত পা বেঁধে নেমেছে মাঠে। তারা ওইসব হনুমানের দলকে ধরতে পারবে না ঠিক, কিন্তু দেখা যাবে শেষমেশ তারা তোমায় উঠিয়ে নিয়ে গেছে। আমি যা করেছি একদম ঠিক করেছি, কারণ সে প্রথমত অনুমতি ছাড়া রুমে প্রবেশ করেছে, তার উপর সে আমার এত সুন্দর মুহূর্তটাকে ধূলিসাৎ করে দিয়েছে। আমি কত সুন্দর আপনার বুকে মাথা দিয়ে শুয়েছিলাম, কিন্তু এই শয়তান নার্স সবকিছু শেষ করে দিয়েছে। তাই তার উপর রাগ করে এমনটা করেছি আমি। আর বাকি রইল আমার আসল পরিচয় লোকজনের সম্মুখে বলে দেয়া, সেটা সে কখনোই করতে পারবে না, কারণ আমি জানি আপনি সেটা কখনোই করতে দিবেন না তাকে। আর যদি ভুলক্রমে সে আমার আসল পরিচয় কোনোভাবে কাউকে বলেও থাকে, তাহলেও আমার কিছুই হবে না। তার বলায় অতিজোর আমার কথা প্রশাসনের কান পর্যন্ত পৌঁছবে, তারপর তারা আমায় গ্রেফতার করতে আসবে। কিন্তু আমি তো জানি সেটা এই জন্মে কখনোই হবে না, কারণ আপনি সেটা হতেই দিবেন না। তাই আপনি থাকতে আমার কোনো টেনশন নেই, আমি বিন্দাস ঘুরে বেড়াবো। হ্যাঁ, আমি এমনটা কখনোই হতে দিব না, কিন্তু তারপরেও তোমার সতর্ক থাকা প্রয়োজন। আমি তোমায় প্রোটেক্ট করব বলেই তুমি যে সবসময় বিপদের দিকে তেড়ে যাবে, এটা কিন্তু একদম ভুল। লিমিটের ভেতরে থেকে সব করো, তারপর আমি দেখব তোমার কে কি ক্ষতি করতে পারে। কিন্তু তোমার এমন ভুল করা কিন্তু আর চলবে না। আচ্ছা, আর ভুল করবো না, এবারের মতো আপনি এই নার্সকে সামলে নিন। দেখছি। আর শোনো, এখন তোমার স্যালাইন নেবার সময় হয়েছে। আমি বাইরে গিয়ে আগে কাজের মহিলাকে পাঠিয়ে নার্সকে রুম থেকে সরিয়ে অন্য রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তারপর তার জ্ঞান ফিরে আসলে বাকিটা আমি দেখে নিব। আর বাকি আরেকজন নার্সকে কিছু সময় পর পাঠিয়ে দিয়ে তোমার শরীরে স্যালাইন দিতে বলবো। তুমি শুয়ে থাকো, আমি কাজ শেষ করে তোমার খাবারও পাঠানোর ব্যবস্থা করছি। খাবারটা পাঠাবেন না, সেটা আপনি নিজেই নিয়ে আসবেন, তারপর সেটা আপনি নিজের হাতে আমায় খাইয়ে দিবেন। না হয় এক লোকমা খাবারও আমি মুখে তুলব না, বলে দিলাম। আমার একটু কাজ আছে অবনী, তুমি আপাতত কাজের মহিলার হাতে খেয়ে নাও। মহাশয়, আমি যা বলার বলে দিয়েছি, আপনি আমায় খাবার খাওয়াবেন, না হয় আমার কথা নড়চড় হবে না, বলে দিলাম। উফ, ঠিক আছে, আমি খাবার নিয়ে আসবো। এই তো এত সময় লাইনে এসেছেন আপনি। আচ্ছা, এখন গেলাম। তারপর অবনীকে রুমে রেখে আমি রুম থেকে বেরিয়ে একজন কাজের মহিলাকে ইশারা করে নার্সের কথা বললাম, যে নার্সকে অন্য একটা রুমে নিয়ে গিয়ে তার জ্ঞান ফেরাবার ব্যবস্থা করতে। কাজের মহিলা আমার ইশারা মতন কাজে লেগে পড়েছে। যাক, ভাগ্যিস নার্সের চিৎকারের আওয়াজ রুমের বাইরে যায়নি, নয়তো ডক্টর আর বাকি একজন নার্সও তার চিৎকারের আওয়াজ শুনে ফেলতো, যার ফলে দেখা যেত 3 জনকে আমার সামাল দিতে হচ্ছে। কিন্তু রুমটা সাউন্ড প্রুফ হওয়ার কারণে সেসব কিছু থেকে বেঁচে গেছে। আচ্ছা, এবার গিয়ে বাকি একজন নার্সকে বলি অবনীর শরীরে স্যালাইন লাগিয়ে দিতে। নার্সের রুম আমার থেকে কিছুটা দূরে। হেঁটে হেঁটে নার্সের রুমে গিয়ে বললাম অবনীর স্যালাইন লাগিয়ে দিতে। পরে নিচে চলে এলাম অবনীর জন্য খাবার নিতে। নিচে আসতে মুজাহিদ জিজ্ঞেস করলো, ভাই, আপনি ভাবিকে উপরে একা রেখে নিচে কেন এসেছেন? আরে আর বলিস না, অবনী আমার হাতে ছাড়া নাকি আর খাবে না, তাই নিজেই আসলাম ওর জন্য খাবার নিতে। ভাই, আপনি সেটা একজনকে ডেকে বললেই তো হতো। আপনি খামোখা কষ্ট করে নিচে আসতে গেলেন কেন? সমস্যা নেই। না ভাই, আপনি চলে যান, উপরে ভাবি একা। আমি বুয়াকে দিয়ে খাবার পাঠাচ্ছি, ভাবির খাবারের পাশাপাশি আপনার খাবারটাও নিয়ে যাবে। আচ্ছা। মুজাহিদের কথা শুনে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দেখি নার্স অবনীর হাতে স্যালাইন লাগাচ্ছে, তাই কথাবার্তা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। নার্সের স্যালাইন লাগানো শেষ হতেই নার্সকে বললাম, আপনি নিজের রুমে গিয়ে খাওয়া দাওয়া করে নিন, আমি অবনীর কাছে আছি। আচ্ছা। নার্স আমার কথা মতন রুম থেকে বেরিয়ে গেল। নার্স রুম থেকে বের হওয়ার কিছু সময় পরেই বুয়া আমার আর অবনীর খাবার নিয়ে এসেছে, তাই হাত ধুয়ে অবনীকে নিজের হাতে খাওয়াতে শুরু করলাম। মেয়েটা গপাগপ খেতে আরম্ভ করলো। মনে হচ্ছে যেন এই জীবনের প্রথম সে এত তৃপ্তি করে খাবার খাচ্ছে। ওকে খাওয়ানো শেষ করে নিজেও খেয়ে নিলাম। তারপর আবার কাজের বুয়াকে খবর লাগিয়ে
খাবারের বাসনগুলো নিয়ে যেতে বললাম। বুয়া এসে খাবারের বাসনগুলো নিয়ে গেল, আর আমি অবনীর পাশে হেলান দিয়ে বসে পড়লাম। মেয়েটা আমার পাশেই শুয়ে আছে। আমি খাটের সাথে বসে বসে হেলান দিয়ে ফোন টিপছি। তখনই অবনী বলে উঠল, ফোন রেখে দিয়ে আমায় আগের মতো বুকে নিন না, না হয় আমার পাশে শুয়ে আমায় জড়িয়ে ধরুন, এই দুটো যে কোনো একটা করুন। অবনী, তোমার হাতে ক্যানুলা লাগানো, স্যালাইন দেয়া, আমি তোমায় যেভাবেই জড়িয়ে ধরি না কেন, এতে তোমার সমস্যা হবে। দেখা যাবে কোনোভাবে হাতে না রাখে আঘাত লাগবে। না, আমার কোনো সমস্যা হবে না, আপনি জাস্ট আমায় জড়িয়ে ধরলেই হবে। বাকি আমি ব্যথা পেলে পাবো, অবশ্য আমার ব্যথা লাগবে না, কারণ যেই হাতে স্যালাইন দিয়েছে সেই হাতে ধারালো ধাতু আছে, যার কারণে কোনো প্রকার চোটই লাগবে না হাতে। অবনী, এক হাত পোড়া আর এক হাতে স্যালাইন, কোনো না কোনো একটা বিপদ ঘটতে পারে। এই যে আমি বললাম না আমার কোনো সমস্যা হবে না, আপনি জড়িয়ে ধরুন আমায়। আচ্ছা, মেয়েটার সাথে আর তর্কে জড়ালাম না, কারণ অবনী যে নাছোড়বান্দা সেটা আমার বুঝে এসে গেছে। তাই তার পাশে শুয়ে চুপচাপ তাকে জড়িয়ে ধরলাম। আমি তাকে জড়িয়ে ধরতে সে আমার মুখ আমার বুকের কাছে এনে এমন নিবিড়ভাবে ঠোঁট জোড়া দিয়ে বুকে স্পর্শ করতে আরম্ভ করেছে। আমি তার স্পর্শে শিউরে উঠেছি, কিন্তু তার আচরণে কোনো প্রকার রিয়্যাক্ট করলাম না, কারণ সে যে আমার কাছে পেলে উন্মাদ হয়ে যায় তার এই বিষয় সম্পর্কেও আমার জানতে বাকি নেই। এইভাবে বেশ কিছু সময় কাটে। মেয়েটা আমার বুকে স্পর্শ করতে করতে ঘুমিয়ে পড়েছে। ও ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর আমিও ঘুমিয়ে পড়লাম তার সাথে সাথে। এক ঘুমে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। মসজিদের মাইকে আজান দিচ্ছে। ঘুমের রীতি টেনে বিছানা ছেড়ে উঠে পড়লাম, কিন্তু অবনী এখনও ঘুমাচ্ছে। তাই তাকে না ডেকে আমি বিছানা ছেড়ে নিজের মতন উঠে গেলাম। বিছানা ছেড়ে উঠে সর্বপ্রথম ফ্রেশ হয়ে নিলাম, তারপর রুম থেকে বেরিয়ে নিচে চলে গেলাম। নিচে যেতেই দেখি ছেলে পেলে সবাই জটলা পাকিয়ে বসে আছে। আমি নিচে যেতেই মুজাহিদ আমাকে দেখে সবার উদ্দেশ্য করে বলল, আকাশ ভাই এসেছে, তোরা সবাই চুপ থাক। কী হয়েছে মুজাহিদ, তোরা সবাই ভাবে জটলা পাকিয়ে বসে আছিস কেন? ভাই, আপনাকে কিছু বলার ছিল, আর আমরা এমনিতেই সবাই মিলে বসে কথাবার্তা বলছিলাম। আচ্ছা, কি কথা বল। ভাই, ডক্টর আর নার্স আমাদের ছেলেপেলে দেখে অনেক ঘাবড়ে আছে। তবে আমি সেই নার্সকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে কিনা ভাবির বিষয়ে জেনে গেছে। নার্সের জ্ঞান ফিরবার পরে বুয়া এসে আমাকে খবর দেয়, তখন আপনি ঘুমাচ্ছিলেন। তাই আপনাকে না ডেকে আমিই নার্সের কাছে গিয়েছি। তখন নার্সের কাছে গিয়ে দেখি সে ভয়ে কাতর হয়ে আছে। তার ভয়াবহ অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করি কি হয়েছে, তখন সে আমাকে ভাবির নাম বলে। ভাবির নাম শুনতেই আমি বুঝে যাই আসল কাহিনী কি। তাই তাকে শুরুতে শান্ত করি, তারপর তাকে সবটা বুঝিয়ে বলি। কিন্তু সমস্যা হচ্ছে বাকি একজন নার্স আর ডাক্তারকে নিয়ে। তারা এখান থেকে চলে যেতে চাচ্ছে, কিন্তু আমি ওদের আটকে রেখেছি। ভালো করছিস, তবে তারপরও তুই ডক্টরকে গিয়ে ভালো করে বুঝিয়ে বল, ভয় না পেতে। অবনী একটু সুস্থ হলেই তাদেরকে দিয়ে আসা হবে। ঠিক আছে ভাই, আমি বলে দেব, কিন্তু গুরুত্বপূর্ণ কথাটাই এখনও আপনাকে বলা বাকি। কি ইম্পর্টেন্ট কথা? ভাই, প্রশাসনের কানে কিভাবে যেন ভাবির কথাটা পৌঁছে গেছে, আর এটাও প্রশাসন জেনে গেছে যে অবনী ভাবি আপনার কাছে আছে। তার উপর মিনিস্টার সাহেব একটু আগে রাজভাইকে ফোন করে জানিয়েছে ড্রয়েডের লোকজন নাকি তার কাছে হুমকি ভরা একটা বার্তা পাঠিয়েছে। মানে হলো ড্রয়েডের লোকজন মিনিস্টার সাহেবের সাথে একটা চুক্তিতে আসতে যাচ্ছে। তারা মিনিস্টার সাহেবকে বলেছে অবনী ভাবিকে যে কোনো উপায়ে যেন তাদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে তারা আর কোনো দাঙ্গা ফাসাদ বা হামলা করবে না শহরে। না হয়তো তারা নাকি শহরকে নরক বানিয়ে দেবে। যেই জন্য মিনিস্টার সাহেব রাজভাইকে ফোন করে বলেছে অবনী ভাবিকে যেন মিনিস্টার সাহেবের হাতে তুলে দেওয়া হয়। তিনি অবনী ভাবিকে ড্রয়েডের লোকজনদের হাতে তুলে দিয়ে সকল দাঙ্গা ফাসাদ শেষ করতে যাচ্ছেন। কি এ কথা বলেছে মিনিস্টার সাহেব? ভাই। এই রাজ কোথায়? ভাই, রাজভাই তো একটু আগে এখানেই ছিল, এখন হয়তো কোথাও গিয়েছে। সে যেখানেই থাকুক না কেন, মুজাহিদ তুই তাকে ফোন করে জলদি বাংলোয় আসতে বল। ঠিক আছে ভাই, বলছি। মুজাহিদ আকাশের কথা মতন রাজকে ফোন করে আসতে বলে। রাজ আকাশের কথা শুনে জলদি বাংলোয় এসে হাজির হয়। আকাশ রাজকে দেখে জিজ্ঞাসা করে, রাজ, তোকে মিনিস্টার সাহেব ফোন করে নাকি অবনীকে তার হাতে হস্তান্তরের কথা বলেছে? জি ভাই, ফোন করে এমনটা বলেছে। তুই তাকে বলিসনি অবনী আমার কি লাগে? না ভাই, আমি সেভাবে বলিনি, তবে এটুকু বলেছি যে বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে। ঠিক আছে, লাউড দিয়ে ফোন দে মিনিস্টার সাহেবকে। আচ্ছা ভাই, লাগাচ্ছি। রাজ আকাশের কথা মতন মিনিস্টার সাহেবকে ফোন লাগায়। অপর পাশ থেকে মিনিস্টার সাহেব
ফোন রিসিভ করতেই এপাশ থেকে আকাশ বলে ওঠে, মিনিস্টার সাহেব, আমি আকাশ বলছি। আপনি নাকি লেডি কিলারকে আপনার হাতে তুলে দিতে বলেছেন? জি ভাই, কারণ সেই মেয়েই সমস্ত দাঙ্গা ফ্যাসারদের কারণ। ড্রয়েডের লোকজন সেই মেয়েকে পেলে শহরের উপরে আর কোনো ধরনের হামলা করবে না, তারা এমনটাই আমাকে বলেছে। মিনিস্টার সাহেব, সে নামে লেডি কিলার হলে বাস্তবে সে ভালোর পক্ষ নিয়ে কাজ করে, তাই তার পিছনে আপনারা ছেড়ে দিন। কারণ আসল শয়তান হচ্ছে ড্রয়েডের লোকজন। আপনারা শয়তানের হাতে ভালো মানুষকে তুলে দিয়ে শয়তানের শয়তানি বন্ধ করতে পারবেন না। ভাই, তারপরেও লেডি কিলারকে আমাদের হাতে তুলে দিন। আমরা তাকে ড্রয়েডের লোকজনের হাতে তুলে না দিলেও স্পেশাল জেলখানার বন্দি করে রাখব, কারণ সে কোনো সাধারণ মানুষ না, তাই তার অধিকার নাই মানুষের মধ্যে থেকে বসবাস করার। মিনিস্টার সাহেবের কথা শুনে আকাশের পায়ের রক্ত মাথায় উঠে যায়, যার ফলে সে চেঁচিয়ে মিনিস্টার সাহেবকে বলে ওঠে, এই বেটা, এই একদম লাগামিন কথাবার্তা কমায় বলবি, না হয় কণ্ঠ নালে একদম টাইনা ছিঁড়া ফেলবো। তুই কোন সাহসে ওকে জেলখানায় বন্দি করার কথা বলিস? উল্লুকের বংশধর। তুই কি জানিস সে আমার কি লাগে? অবশ্য জানিস না, কিন্তু জেনে রাখ, সে আমার ফিয়ন্সে। তাই ওর দিকে কেউ ভুলেও চোখ তুলে তাকাবার মতন সাহস করবি না। না হয় ড্রয়েডের লোকজন কি ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আমি যেটা চালাবো তাতে করে তাদের সব কয়টা মারা পড়বি। আকাশের রাগান্বিত কথা শুনে মিনিস্টার সাহেব ভয় পেয়ে যায়, তাই সে আকাশকে বলে, ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না যে ওনার সাথে আপনার কোনো কানেকশন আছে। আমি ভেবেছি আপনি শুধু তাকে পাকড়াও করেছেন, কিন্তু তিনি যে আপনার ভবিষ্যতে বউ হবে বা আপনি তিনার সুরক্ষা করেছেন সেই বিষয়ে আমার একদম অজানা ছিল। তাই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। তোর ক্ষমা রাখ তোর কাছে। তুই যেখানেই থাকিস না কেন জলদি এসে আমার সাথে দেখা করবি, না হলে তোর কেমত রটাই দিব। না না ভাই, আমি এক্ষুনি আপনার সাথে এসে দেখা করছি। রাজ, বেটাকে যে কোনো একটা লোকেশন আসতে বল, আর ফোন কাট। ঠিক আছে ভাই। মিনিস্টার, আমি ফোন রাখলাম। আপনি বিএম শপিং কমপ্লেক্সের সামনে বরাবর একটা রেস্টুরেন্ট আছে, সেখানে এসে দেখা করুন। রাজ মিনিস্টার সাহেবকে লোকেশন বলে দিয়ে ফোন কেটে দেয়। রাজ ফোন কাটতেই আকাশ সবাইকে বলে, তোরা গাড়ি রেডি কর, আমি এক ফাঁকে উপর থেকে অবনীকে দেখে নিয়ে আসছি। আকাশের কথা মতন সবাই গিয়ে গাড়িতে বসে, আর আকাশ উপরে আসে অবনীকে দেখার জন্য। সে রুমে এসে দেখে অবনীর ঘুম ভেঙে গেছে, আর সে আকাশের দিকে তাকিয়ে আছে, আর তার হাতের স্যালাইনটাও শেষ। তাই আকাশ অবনীর হাত থেকে স্যালাইনটা খুলে দিয়ে তাকে বলে, অবনী, তুমি বাসায় শুয়ে রেস্ট করো, একটু পর বুয়া এসে তোমার নাস্তা খাইয়ে দিয়ে যাবে। আমি একটু বাইরে যাচ্ছি, আমার একটা কাজ আছে। এই যে আমার রুমে শুয়ে থাকতে ভালো লাগছে না, অনেক বোর লাগছে আমার। আপনি যেখানেই যান না কেন আমার সঙ্গে করে নিয়ে চলুন না, তাতে করে অন্তত আমার বোরটা তো লাগবে না। অবনীর কথা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তাকে নিয়ে সঙ্গে করে নিয়ে এলাম, কারণ একটা মানুষের সারাদিন রুমবন্দি হয়ে থাকতে অবশ্যই বিরক্ত লাগবে। তাই তাকে উঠিয়ে মুখ ধুয়ে দিলাম, তারপর তাকে নিজের সাথে করে ধরে ধরে গাড়ি পর্যন্ত আনলাম। পরে গাড়িটা আমার পাশের সিটে বসিয়ে এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে রাখলাম, আর ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট করতে। কিছুক্ষণ যাত্রাপথ করার পর বিএম শপিং কমপ্লেক্সের সামনে চলে এসেছি। সেখানে এসে দেখি আমার আগেই মিনিস্টার সাহেব এসে দাঁড়িয়ে গেছে, তার পাশে আর্মি পুলিশ দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছে, কিন্তু আমার এতে কিছুই যায় আসে না। তাকে যেই পাহারা দিবে দেখ, ব্যাটাকে থাপড়ায় কানাপট্টি গরম করব আর ভালোভাবে শাসায় দিব। অবনী এবং সবাইকে গাড়িতে বসতে বলে আমি একাই মিনিস্টার সাহেবের কাছে গেলাম। সে আমায় দেখতে পেয়ে বসার জন্য রেস্টুরেন্টের ভেতর থেকে একটা চেয়ার এনে এগিয়ে দিল। দামি চেয়ারে না বসে চিন্তা ভাবনা অনুযায়ী প্রথম যাত্রাতেই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম, যেটা দেখে মন্ত্রী সাহেব তার সঙ্গে আসা এক পুলিশ অফিসার পাশ থেকে দৌড়ে এসে আমার পায়ের মধ্যে পিস্তলের ডাঁট দিয়ে সজোরে একটা বাড়ি মেরে দিল, যার ফলে আমি ব্যথার চোটে হালকা করে চেঁচিয়ে উঠলাম। আমার চেঁচানোর শব্দ শুনে মিনিস্টার সাহেব সে পুলিশ অফিসারের গায়ে কষে একটা লাথি মেরে বলল, এই হারামির বাচ্চা, তুই কার গায়ে আঘাত করেছিস? তুই জানিস এটা কে? পুলিশ অফিসার মিনিস্টার সাহেবের কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে মিনিস্টার সাহেবের দিকে, কারণ সে মিনিস্টার সাহেবকে রক্ষা করলো, আর মিনিস্টার সাহেব এই কিনা তাকে থাপ্পড় মেরে বকাঝকা করছে। সে পুরোপুরি হতভম্ব হয়ে মিনিস্টার সাহেবের দিকে তাকিয়ে আছে। মিনিস্টার সাহেব তার আহম্মকের মতন তাকিয়ে থাকা দেখে আরেকটা থাপ্পড় তাকে মারতে যাবে, তখনই অবনী গাড়ি থেকে ছুটে এসে সে পুলিশ অফিসারকে
কুপিয়ে তার শরীর কয়েক হাজার টুকরোতে বিভক্ত করে ফেলে। কিন্তু অবনী এতেও থামে না, কারণ তার প্রিয় মানুষের গায়ে পুলিশ আঘাত করেছে। তাই সে দত্তের মতন মধ্যেই মিনিস্টার সাহেবের সাথে আসা সকল পুলিশ অফিসারকে কুপিয়ে হত্যা করে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে মিনিস্টার সাহেবের চোখ কপালে উঠে যায়। তখনই আকাশ মিনিস্টার সাহেবকে বলে, এবার ঠেলা সামলাও, অনেক তো পাখনা গজিয়েছ তোমাদের। এবার ওই দৈত্য তোমাদের সমস্ত পাখনা কেটে হাতে ধরিয়ে দেবে। এই জন্যই বলে, বুঝে শুনে কদম না ফেললে নিজের পা কাটা পড়ে। এবার সেটা তোমরা নিজের চোখেই দেখতে পারবে। অবনীর ভয়ানক রূপ দেখার পাশাপাশি আকাশের কথাবার্তা শুনে মিনিস্টার সাহেবের গলার পানি শুকিয়ে যায়। সে ভয়ের চোটে কি করবে তালগোল হারিয়ে ফেলেছে। তাই সে পাগলের মতন আকাশের পায়ে জাপটে জড়িয়ে ধরে বলতে থাকে, ভাই, আপনার পায়ে পড়ি, আপনি আমাদেরকে ওই মানুষরূপী দৈত্য থেকে বাঁচান, না হলে সে আমাদেরকে বাকি সবাইকে মেরে একই হাল করবে। কেন মিনিস্টার সাহেব, এখন কেন? আসার আগে সবাইকে বুঝিয়ে বলতে পারেন না আমার বিষয়ে? পুলিশ কি করে আমার গায়ে আঘাত করে? ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুলের জন্য আপনার পা ধরে ক্ষমা চাইছি। আপনি প্লিজ ওনাকে শান্ত করুন। ঠিক আছে, ছাড়ুন। আর অবনী, তুমি শান্ত হও, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। আকাশের কথায় মিনিস্টার সাহেবের আকাশে পা ছেড়ে দেয়। আর অবনীও আবার মানসিক রূপে ফিরে আসে। অবনী মানসিক রূপে ফিরে আসার পর আকাশের কাছে এসে দাঁড়ায়। তখন আকাশ অবনীকে নিজের কাছে টেনে নিয়ে মিনিস্টার সাহেবকে বলে, মিনিস্টার সাহেব, ভবিষ্যতে কোনোদিন ভুল করে ওর দিকে আঙুল তুলবেন না এবং ওকে ধরার চেষ্টাও করবেন না, কারণ তাকে আমি ভালোবাসি। ওর দিকে কেউ আঙুল তুললে তার পুরোটা দেহ মাটির নিচে চলে যাবে। না ভাই, আর কেউ ওনার দিকে আঙ্গুল তুলবে না। আর আঙ্গুল তোলা তো বহু দূরের কথা, ওনার দিকে আর কখনো কেউ ভিন্ন রকমের দৃষ্টিপাতও করবে না। হ্যাঁ, মনে থাকে যেন। অবশ্যই থাকবে ভাই। এবার তাহলে আমি চললাম। আপনি আপনার এই পুলিশ ফোর্সকে নিয়ে দাফন কাফন করার ব্যবস্থা করেন। আর কিভাবে এই বিষয়টা ধামা চাপা দিবেন সেটা আপনিই জানেন। কিন্তু মনে রাখবেন, লেডি কিলারের নাম যেন ভুলেও এসবের মাঝে না আসে। না ভাই, ওনার নাম আসবে না, আমি বলে দেব ড্রয়েডের লোকজন এদেরকে মেরেছে। কিন্তু ভাই, ড্রয়েডের লোকজনকে কি করবেন? ওরা যে একের পর এক অনিষ্ট করেই চলেছে শহরে। সে আমি দেখে নিব, ওসব নিয়ে আপনাদের ভাবতে হবে না। কারণ ড্রয়েডের লোকজন বর্তমানে বলতে গেলে আমার জীবনের সবচাইতে বড় শত্রু। ওরা আমার প্রাণপ্রিয় মানুষটার উপরে হামলা করেছে, ওদের একটাকেও আমি ছাড়ছি না। আচ্ছা ভাই। এবার আমি চললাম। আমার আচরণে কোনো ধরনের মনে কষ্ট রাখবেন না। না ভাই, কোনো ধরনের চেষ্টা নেই আমার মনে, কারণ বেয়াদবি করেছি, সেটার ফল পাওয়াটা আমার প্রাপ্য ছিল। আর কোনো কথাবার্তা না বাড়িয়ে অবনীকে সাথে করে নিয়ে এসে গাড়িতে বসলাম। তখনই রাজ বলে উঠল, ভাই, আপনার গায়ে আঘাত করা মাত্রই ইচ্ছে করেছিল গাড়ি থেকে নেমে গিয়ে সব কয়টাকে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলি। আমরা সবাই কিন্তু সেই প্রিপারেশনও নিয়ে ফেলেছিলাম, কিন্তু তার আগেই অবনী ভাবি গিয়ে পুলিশ ফোর্সকে আজরাইলের হাতে সঁপে দিয়ে এসেছে। আচ্ছা বাদ দিয়ে সব এখন কথা, যা হয়েছে হয়েছে, এখন জলদি বাসায় চল। কারণ অবনীর শরীর এমনিতেও ভালো না, তার উপরে সে আবার নিজের দৈত্যকার রূপ ধারণ করেছে, যার কারণে তার শরীর আবারও খারাপ করবে। তাই জলদি বাড়ি ফিরে গিয়ে অবনীকে রেস্ট করতে দেওয়া উচিত। আচ্ছা ভাই। ড্রাইভার, জলদি গাড়ি টেনে বাংলায় পৌঁছাও। ড্রাইভার আমার কথা মতন গাড়ি স্টার্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, আর আমি অবনীকে এক হাত দিয়ে ধরে রেখেছি, কারণ মেয়েটার চোখ মুখ লাল হয়ে আছে। তার উপরে অবনী অস্বস্তিকর নিঃশ্বাস ফেলছে, যেটা দেখে আমার বুঝতে বাকি নেই যে অবনী নিজের শরীরের উপর থেকে কন্ট্রোল হারিয়েছে। তাই তাকে আগলে নিয়ে বাসায় পৌঁছালাম। বাসায় পৌঁছে কোনো কথাবার্তা ছাড়া অবনীকে কোলে উঠিয়ে নিয়ে নিজের রুমে এনে তাকে শুইয়ে দিলাম। সে আমার এমন কাণ্ড কারখানা দেখে মুচকে মুচকে হাসছে। তার এমন মুচকি হাসি দেখে তাকে জিজ্ঞেস করলাম, অবনী, তুমি এখনো হাসছো? তোমার শরীরের অবস্থা দেখে আমার ভেতর অস্বস্তি কাজ করছে, আর তুমি কি না মুচকে মুচকে হাসছো? হ্যাঁ, আমার শরীর দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু আমার জন্য আপনার পাগলামো দেখে না না হেসে আর পারলাম না। ইস, কত ভালোবাসেন আপনি আমায়। আমার খারাপ লাগছে দেখে আপনি আমায় গাড়ি থেকে নামার আগেই কোলে উঠিয়ে নিয়ে রুমে এসেছেন। তো কি করবো, তোমায় হাঁটিয়ে হাঁটিয়ে রুমে আনবো নাকি? তা করলেও মন্দ হতো না, কারণ আপনি সাথে থাকলে আমি কখনোই খারাপ লাগাটা উপভোগ করি না। দেখো, একদম পাগলামি মার্কা কথাবার্তা বলবে না। আমি আছি তোমায় নিয়ে টেনশনে, আর তুমি কি না আমার ভালোবাসে দেউলি হয়ে আছো। এটা কিন্তু ঠিক না অবনী।
আর তোমার আজকের আচরণটা একদম ভালো লাগেনি, কারণ তুমি অসুস্থ। পুলিশ আমায় আঘাত করেছে, সেটার জন্য কিন্তু ছেলে পেলে ছিল। তোমার খামোখা ওসব করাটা প্রয়োজন ছিল না।